ঘরগুলোতে আমরা মঙ্গলের অবস্থান এখানে কালপুরুষ চক্রে আমরা লিখে রেখেছি এবং ওনার জন্মছক অনুযায়ী লিখে রেখেছি। এই এতগুলো ঘরের মধ্যে মঙ্গল সব থেকে ভালো ফল কোথায় প্রদান করে, এটা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন। মানে রক্তপাত যোগ এইখান থেকে মঙ্গল রক্ষা করবে আচ্ছা, এই জায়গায়। বিদেশে যদি কেউ থাকেন বা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, সেই ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবেন তার যাওয়ার ক্ষেত্রে, স্থায়িত্বের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে। প্রায়শ্চিত্ত করে আমি নিজের সংস্কারকে প্রবৃত্তির থেকে নিবৃত্তির দিকে নিয়ে যাই এবং এই জীবনেই আমি চেষ্টা করি ঈশ্বরের চরণ পেতে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। যারা যারা নর্মদাষ্টকম নিচ্ছেন তারা প্রতিদিন নর্মদাষ্টকম পাঠ করছেন তো? প্রতিদিন করছেন তো? আপনারা করতে থাকুন। যদি 3 বেলা না করতে পারেন, একবারও যদি সারাদিনে নর্মদাষ্টকম পাঠ করেন, দেখবেন জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা। যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ নিচ্ছেন, আসনে বসছেন, তাদের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটছে, তারা নিজেরাই জানাচ্ছে। আসলে ঈশ্বরের কৃপাতেই কিন্তু সব কিছু হয়। এই যে জ্যোতিষ বিদ্যা নিয়ে আলোচনা করছি আমরা, বেদাঙ্গ এবং সেই যোগ জ্যোতিষ থেকেই কিন্তু আজকের এই যে জ্যোতিষ চর্চা, যদিও আজকের জ্যোতিষ চর্চা বলতে লজ্জা লাগছে, কেননা মানুষের প্রশ্নও যেমন বদলে গেছে, আর ঠিক তেমনিভাবে কিন্তু জ্যোতিষবিদ্যা ভাঙতে 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 বেনজল আর 4 জায়গার জল ঢুকতে ঢুকতে এখন অন্য জায়গায় পৌঁছে গেছে। ভৌম যোগ নিয়ে আমরা কথা বলছি, এখানে কিন্তু আমরা শাস্ত্রীয় জায়গা থেকে কথা বলছি। শেকড়ের দিকে ফেরার চেষ্টা করব। কিছু জিনিস আপনার অবশ্যই ভালো লাগবে, কিছু জিনিস খারাপ লাগবে, কিন্তু আপনি উপেক্ষা আপনার জীবনে করতে পারবেন না। কখন করতে পারবেন না? যদি মঙ্গল আপনার জন্ম ছকে 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে বসে থাকে, আপনি মঙ্গলকে আপনার জীবন থেকে উপেক্ষা করতে পারবেন না। গোবিন্দবাবু আমার সাথে আছেন। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার সবাইকে। গোবিন্দদা, আমরা আজকের এই আলোচনার শুরুতে এই যে ঘরগুলোতে আমরা মঙ্গলের অবস্থান এখানে কালপুরুষ চক্রে আমরা লিখে রেখেছি এবং ওনার জন্মছক অনুযায়ী লিখে রেখেছি, এই এতগুলো ঘরের মধ্যে মঙ্গল সব থেকে ভালো ফল কোথায় প্রদান করে, এটা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রশ্নের আগে ভাই আমাকে একটু অন্য জিনিস জানাতে হয়। এই যে ভৌমটা, ভৌমটা যে আমরা শুধু মঙ্গল মঙ্গল লিখে রেখেছি 4-5টা ঘরে, তো ভৌমটা কেন হয় আগে জানার দরকার আছে। অবশ্যই। আচ্ছা, আমাদের হচ্ছে মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। এই ভূমিপুত্র তার নির্দিষ্ট কালপুরুষ চক্রের কয়েকটি ঘরে যদি বসেন তখনই ভৌমযোগ তৈরি হয়। হ্যাঁ, ঠিক। এবারে এই ঘরগুলি কি কি না, দ্বাদশ ঘরের মধ্যে লগ্ন বা প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, এই ঘরগুলিতে যদি মঙ্গল অধিষ্ঠান থাকেন তাইলে সেটা ভৌমবর্তী বা ভৌম যোগ বলা হয়। দোষ নয়, ব্যাপারটা যোগ প্রত্যেকটি, কারণ যেখানে কিঞ্চিত ভালো থাকবে সেখানে যোগ। আচ্ছা, এই জায়গায় তোমার প্রথম প্রশ্ন ভাই ছিল কোন জায়গায় ভালো ফল পাচ্ছে। একদম। আচ্ছা, এই যে মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতকের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, রাশি হিসেবে কিন্তু এই যে ভৌমটা খুব একটা প্রকট ফল দেন না, লগ্ন হিসেবেই দেন। লগ্ন সাপেক্ষে অষ্টম স্থল যেটা, সেখানে কিন্তু এই মিথুন লগ্নের জাতকগণ মঙ্গলের থেকে শুভ নয়, অতি শুভ ফল পাবেন।
আচ্ছা, এই ক্ষেত্রে কি কি অতি শুভ ফল পাবে সেই জায়গাটা তোমার কাছে আমার প্রশ্ন থাকছে। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই ওনাদেরকে। তাহলে রাশি হিসেবে যেহেতু হচ্ছে না, ধরুন আপনার মিথুন রাশি, লগ্ন অন্য কিছু, আমরা কিন্তু 12টা লগ্নের ভিডিও বানিয়ে রেখেছি। আপনি সেই ভিডিওগুলো দেখবেন, কেননা একজনের অন্য কোনো লগ্ন, অন্য কোনো রাশি, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনারা দেখবেন এবং আপনাদের পরিচিত যাদের আছে আপনারা তাদেরকে ভিডিওটা শেয়ারও করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন প্লিজ একটু করে নিন। হ্যাঁ, শুভ অতি শুভ ফলের কথা তুমি বলছো অষ্টমের জায়গায়। এ যেন মানে মনে হচ্ছে যে একটা মানুষ প্রচণ্ড কৃপণ, কিন্তু হঠাৎ করে মানে তার এত বদনাম কৃপণতার আছে, কিন্তু হঠাৎ করে সে যেন দানবীর হয়ে গেছে। কেন অষ্টমের জায়গা এটা বাধক জায়গা, তো বাধক জায়গায় মঙ্গল বসে অতি শুভ ফল, তুমি এ তো নতুন কাহিনী শোনাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বলে নি, বুঝিয়ে বললে ঠিক হবে। অবশ্যই। আচ্ছা, কালপুরুষ চক্রে এটিকে মারক বলা হয় স্থলটাকে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু বাধক স্থল, মানে একদম বাধা, তাই। প্রত্যেকটা কাজে বাধা দান করেন। হুম। এই স্থলে তার চরিত্রগতভাবে মঙ্গল কিন্তু এখানে উচ্চ, আচ্ছা, এই জায়গায় মঙ্গল উচ্চ থাকেন। দেখো আমরা সাধারণ মানুষ মঙ্গল উচ্চ কি নিম্ন আমাদের খেয়ে মাথা ব্যথা কিছু নেই। ফল বলো আগে। ঘটনাটা হচ্ছে ফলটা কেন ভালো দেন, ঘর খারাপ, মঙ্গল নিজে খারাপ, না যাই হোক, ফল বলো। ফল এখানে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ঘটবে, ভালো ফল যেটা। আচ্ছা। আচ্ছা, অপমান, অপবাদ, অপযশের হাত থেকে মঙ্গল রক্ষা করবে। অ্যাক্সিডেন্ট, মানে রক্তপাত যোগ, এইখান থেকে মঙ্গল রক্ষা করবে। আচ্ছা। এই জায়গায় বিদেশে যদি কেউ থাকেন বা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, সেই ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবেন তার যাওয়ার ক্ষেত্রে, স্থায়িত্বের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। হ্যাঁ, প্রথম যেটা বলেছো একদম চটপট নেব, এক হ্যাঁ, কথায় হ্যাঁ, উত্তর হ্যাঁ, দিও। বলুন। তুমি বলছো যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে, তাই তো? আচ্ছা, যিনি সম্পত্তিটা পাচ্ছেন আর যিনি সম্পত্তি দান করছেন বা দিচ্ছেন, ঠিক আছে, সেটা কি পারিবারিক সম্পর্ক নাকি আত্মীয়তার জায়গা থেকে? বলে নেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে জাতক জাতিকা এটা কত বছর বয়সে পাবে। মানে ধরো আমি 60 বছর বয়সে গিয়ে আমি আমার পরিবারের পারিবারিক সূত্রে কোনো একটি জায়গা জমি পেলাম, তো আমি 60 বছর বয়সে পাওয়া আর না পাওয়া আমার তো সমান অর্থে। আপনার যদি ভাগ্যে লেখা থাকে 60 বছরেই আপনি পাবেন, আমি যদি আপনাকে 22 বছর বলি, মনে মনে আনন্দ পাবেন, কিন্তু সম্পদটি পাবেন না। আচ্ছা, 60 বছরে লেখা আছে কি করে? আমি বলিনি, যখন উনার মঙ্গলের দশা অন্তর্দশা চলবে, অন্তর্দশা প্রায়ই আসে প্রত্যেকটার মাঝখানে, কিন্তু মূলত মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশাটাকে যদি আমি প্রেফার করি, তাহলে সেটাই তাকে তখন ভূয়সীভাবে দিয়ে যাবে। তো সেটা আপনার কোন বয়সে আসবে সেটা তো আমি জানি না, কুণ্ডলী বলবে আপনার। আবার আদপে আসবে কি না সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, মানে এই শরীরে এই জীবনে মঙ্গলের দশা আমি প্রাপ্ত হব কিনা সেটাও তো সেটা তো সন্দেহ আমার জন্মকুণ্ডলী দেখলে পরে সেটা পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, পাওয়া বা যাবে। আদৌ পাবো কিনা মঙ্গলের। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর প্রাপ্তিটা ঘটে কোথায়, ধরুন তার মিত্র দশা চলছে, তাইলে মঙ্গল তার মিত্র, তার অন্তর্দশা, সেখানেও প্রাপ্তিযোগ ঘটে যাবে ভাই, আচ্ছা, অন্তর্দশাতেও? অন্তর্দশাতেও। কিন্তু সেটা হতে হবে শুভ গ্রহের দশা বা মিত্র গ্রহের দশা। মঙ্গলের সাথে তার সম্পর্ক যেন হ্যাঁ, মিত্রতা থাকে, মিত্রতা থাকে, বা শুভ গ্রহ যেন শুভ তিনি গ্রহ, হ্যাঁ, হন। শুভ গ্রহ যেন হন। আচ্ছা। শুভ গ্রহ হতে হবে, মঙ্গলের মিত্র হতে হবে। ও আচ্ছা, দুটো পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই, ঠিক হতে না হলে হবে। তুমি খালি লাখ লাখ টাকার সম্পত্তি পেয়ে যাবে নাকি, অঙ্ক মিলতে হবে। চলো নেক্সট যেটা তুমি বলেছো যে বাধা বিপত্তি থেকে ওনাকে রক্ষা করছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বা এই ধরনের বাধা বিপত্তি, রক্তপাতের যে জায়গা বা যেখানে প্রাণ সংশয়ের জায়গা আছে সেই জায়গা থেকে রক্ষা হচ্ছে। রক্ষা করবে ও। আরেকটা তুমি বলেছো যে ওনার বিদেশ যাত্রার যে জায়গাটা, সেই বিদেশ যাত্রার জায়গাটাকে আরো পথটাকে সুগম করছে। হ্যাঁ, উনি নিয়ে যাবেন না, আচ্ছা। কিন্তু নিয়ে যাবেন অন্যজন, অন্য গ্রহ। অন্য গ্রহ, কিন্তু তার পথটা, যাওয়ার পথটার বাধা কোনো রকম রাখবে না, চেষ্টা করবে তাকে সাবলীল পৌঁছাতে। বেশ। বিদেশ রিলেটেড যদি কোনো কাজে যুক্ত থাকেন সেখানে সাপোর্ট করবে। বিদেশে যদি কেউ থাকেন, এই মঙ্গল বিদেশে ভূমি কিনে দিতে পারেন ওকে, আচ্ছা, এ শক্তি তার আছে এই জায়গায় বসলে।
চলো অষ্টম আমার মিটে গেছে, হ্যাঁ তোমার বলা শেষ অষ্টম নিয়ে। আমি একটু চতুর্থে চলে যাই। তুমি যেহেতু ভূমি কেনার কথা বলেছো, হ্যাঁ। ঘর বাড়ি, নিজের গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, বা পারিবারিক যে সম্পর্কের যে মানে বন্ধন, সেটা তো সম্পত্তির ভাগ বাটোয়ারা ইত্যাদি ইত্যাদি নিয়েই তো মামলা মোকদ্দমা ক্যাচাল এইসব চলে আসে, হ্যাঁ, ঠিক আছে। তো পারিবারিক জায়গায় সুখ সমৃদ্ধি বহু জাতক জাতিকা মিথুন রাশি মিথুন লগ্নের তারা কিন্তু বঞ্চিত হয়, তারা পায় না, কেউ ত্যায্য পুত্র পর্যন্ত হয়ে যাচ্ছে এইরকম অবস্থা। তো তাহলে মঙ্গল এই চতুর্থে তিনি সুমঙ্গল নাকি কুমঙ্গল, এটা কতখানি কিভাবে তুমি একটু বলো, আমি চুপ করে শুনছি। একদম কুমঙ্গল। এই জায়গায় মঙ্গল নিজে ভালো ফল দেন না, উল্টো এটা চতুর্থ ঘর, এখানে ভৌম দোষ হিসাবে গণ্য করা হয় যোগের তুলনায় বেশি, মানে এখানে খারাপটা বেশি করে। যদিও বিষয়টা যোগ বলা হয়, কিন্তু এখানে খারাপ, সার্বিক খারাপ। পারিবারিক বন্ধন ভেঙে যাবে, ঐক্যবদ্ধতা থাকবে না, জমি বাড়ি বিক্রি হতে পারে, গাড়ি বিক্রি হয়ে যেতে পারে। দাম্পত্য তো অবশ্যই অবশ্যই একদম বিপরীতমুখী হয়ে যাবে, ছাড়াছাড়ি পর্যায়ে পারিবারিক যাবে। অন্যান্য না, 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 সদস্যদের স্বামী জায়গা স্ত্রী, থেকে, স্বামী স্ত্রী। আচ্ছা, তাদের নিজেদের যে পরিবারের যে হ্যাঁ হ্যাঁ, বন্ধনটা, দাম্পত্য নষ্ট হবে এখানে। চতুর্থের জায়গা হ্যাঁ, থেকে। চতুর্থের জায়গা থেকে। দাম্পত্যের জায়গা তো তোমার সপ্তমের না, জায়গা। ওটা কথা নাই। এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ যেখানেই ভৌম হোক, প্রথম আঘাত হানবে দাম্পত্যে। তার বিয়ে হয়নি, হ্যাঁ। সে সারা জীবন বিয়েই করলো না। করলো না, না হতে দেবে না। আবার তুমি তো ভাই সে শিবের গল্পে চলে এলে। কি গল্প শুনি? একদিন মহাদেব, তিনি তো দেবাদিদেব মহাদেব, হুম। তিনি দেখলেন তার সাড়ে সাতি আসছে। গল্পটা বলেনি, কি হলো? তিনি বললেন, শনি আমাকে সাড়ে সাতি ভোগাবে, ঠিক আছে, সে দেখলে তো ভোগাবে, আমি জঙ্গলেই চলে যাব, দিলে আর আমাকে খুঁজে পাবে না। দিয়ে তিনি চলে গেলেন। সাড়ে সাতির পিরিয়ড শেষ হয়ে গেল। তিনি এসে শনিকে বলছেন, কি সাড়ে সাতিতে আমাকে কি করতে পারলে? তুমি তো আমাকে দেখতেই পাওনি, তুমি তো আমার কোনো ক্ষতি করতে পারলে না। তিনি বলছেন, তখন শনিদেব তাকে প্রণাম করে বলছেন যে, প্রভু, সাড়ে সাতি থেকে আপনাকে কৈলাস থেকে জঙ্গলে আমি 7.5 বছর কাটিয়ে এনেছি, এর চেয়ে আর বেশি কি চাইছেন? সেরকম ব্যাপারটা এখানে। আচ্ছা, এই শিব ঠাকুর কাকে বলেছিল? এটা প্রচলিত গল্প, ভুলভাল গল্প। প্রচলিত এটা গল্প একটা, যে সাড়ে সাতির হাত থেকে এর এটা কি, সাড়ে সাতির হাত থেকে স্বয়ং ভগবানও রেহাই পাননি। আচ্ছা, সে কথা বলছি। আচ্ছা, যাই হোক। রাম, হ্যাঁ। রামের ঘটনাটা কি? শনি দুষ্ট থাকার কারণে যেদিন তার মানে রাজ্যাভিষেক রাজ্যাভিষেক হবে, সেই দিনই তো তাকে যেতে হয়েছিল বনবাস। আসলে জীবনের, আমি এই জায়গায় আমার একটা কথা বলার আছে, হাসি মজাক একদিকে। ঘটনা হচ্ছে যে ভোলে বাবা, রামচন্দ্রজি বা শ্রীকৃষ্ণজি যারা অবতার হিসেবে এসেছেন, তো তারা মানুষকে এটা বোঝানোর জন্য এসেছে, দুঃখ যন্ত্রণা কষ্ট, আমরা তো দুঃখ যন্ত্রণা কষ্টকে একরকমভাবে দেখি, তো তারাও বলছেন যে দেখো ভাই, আমরাও দেখেছি, তুমি যেমন দেখেছো, তো এগুলো জীবনের একটা ডেভেলপমেন্টের অঙ্গ হিসাবে আছে। এইবার কথা হচ্ছে, আমাদের জীবনে এগুলোকে কিভাবে আমরা গ্রহণ করছি, সেই ভাবটা যদি আমাদের যদি বিগড়ে যায়। ধরুন মাস্টারমশাই আমাকে ছড়ি দিয়ে এক ঘা মারলেন, আমি মাস্টারমশাইকে কানের গোড়ায় বাজিয়ে দিলাম স্কুলের পরে, তার মাথায় একটা ইঁট ছুঁড়ে দিলাম, তো তাহলে আমার জেল যাত্রা তো অবশ্যই, আমার নামে কেস মামলা মোকদ্দমা তো হবে অবশ্যই। তাহলে আমার ভাব দৃষ্টিকোণ সেটা কিন্তু আমাকে জেল পর্যন্ত পৌঁছে দিল, ঠিক? এবার ধরুন আমাকে পিটিয়েছে, আমি উপলব্ধি করলাম যে আমি পড়া করিনি, তো জীবনে কিন্তু এইভাবেই সংস্কার হতে 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 যেতে হবে আমাদেরকে মোক্ষের পথে। আমরা এই এপিসোডে যে ভৌমযোগ নিয়ে কথা বলছি, 1, 4, 7, 8, 12 জায়গা থেকে গোবিন্দদা এক্ষেত্রে আলোচনাটা চলছে আর কি। যে যে জায়গায় ধরুন আমি বলছি যে দাদা এটার প্রতিকার কি, তো আমাদের এখানকার প্রতিকার সেটা কিন্তু আধ্যাত্মিক প্রতিকার। সেখানে কিন্তু ওই আপনার ভাব যেটা বিগড়ে গেছে, ওই ভাবটাকে, ওই দৃষ্টিকোণটাকে প্রতিকার ঠিক করে দেবে। আপনি সঠিক কর্ম করবেন, তারপরেই আপনি ফল পাবেন। কোনো গালগল্পের কোনো কথা নেই, ঠিক আছে? এবারে আমরা চলে যাই সপ্তমের জায়গা। হ্যাঁ। সপ্তম জায়গা থেকে তুমি দাম্পত্য বিবাহের জায়গাটা যেমন আমাকে বলো, ঠিক তেমনিভাবে তুমি আমাকে বলো যে ব্যবসায়িক জায়গা থেকে, কর্ম রুটি রুজির জায়গা। তো সেক্ষেত্রে এটা বৃহস্পতির ঘর, মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে, তো বৃহস্পতি মঙ্গলের সম্পর্কটা কেমন? আচ্ছা চলো, বৃহস্পতি মঙ্গল তুমি বলতে পারলে এক লাইন বলো এখন, মানে নইলে তুমি এখানে দাম্পত্য এবং এই জায়গা থেকে বলো। গুরু শিষ্য,
গুরু শিষ্য। বেশ, বাকিটা তুমি বলো। এবারে বলি, এখানে সপ্তমে মঙ্গল দেখুন দাম্পত্যে একটা ফাটল আনবেই, কিন্তু সে ফাটলটা একদম বিচ্ছেদে পরিণত করবে না যদি এখানে সমাধান গ্রহণ করে নেওয়া হয়। কথাটা বোঝা গেল? কিছু বিচ্ছেদ হবেই, এত শক্তিশালী। কিছু জায়গায় মিত্রগৃহ, স্বগৃহ, উচ্চস্থল, এই জায়গাগুলোই কিন্তু সমাধান অপেক্ষা করে আছে, যে তুমি সমাধান করে নাও, আত্মশোধন করে নাও, তাইলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে সেই সূত্রটা দেওয়া আছে। আচ্ছা, ধরো যদিও আজকের আলোচনার একটু বাইরে বেরোচ্ছি, আমরা তো একা মঙ্গল বসে আছে নিয়ে কথা বলছে। এখানে মঙ্গলের সাথে আমি বৃহস্পতিকে যোগ করে নিয়েছি। এবার ধরো এখানে বৃহস্পতি নেই, এখানে মঙ্গল আর সপ্তমে রাহু বসে আছে। আচ্ছা, তাইলে কিন্তু একে কিন্তু ঘর ছাড়তে হবেই, ঘর ছেড়ে যেতে হবেই, মানে বাইরে গিয়ে বিবাহটা বাঁচাতে পারবেন না। কোনো নয়, একে প্রথমে বিচ্ছেদ ধরে নিতে হবে। কিছু না হলেও একে আমি দেখেছি ঘর ছাড়তে হয়েছে। বিবাহ জীবন শুরু করার পরে, প্রারম্ভের পরেই হ্যাঁ। গৃহত্যাগ হচ্ছে। আচ্ছা, এবারে এখানে যুক্তি কি জানেন? হয়তো দেখা যাবে কোনো কোনো জায়গায় দেখা গেছে স্বামী স্ত্রীর বন্ধনটা ঠিক আছে, এখানে কিন্তু তখন আর ভৌমর সাথে কিন্তু অঙ্গারক যোগ হয়ে গেল ভাই, এই জন্য জোর করে বলছি কথাটা। আচ্ছা, কারণ মঙ্গল রাহু অঙ্গারক হয়, অঙ্গারকে তোমাকে ঘর ছাড়াবে, দেখা যাবে ও শ্বশুর শাশুড়িকে মেনে নেবে না, মেয়ে হলে, ছেলে হলে হয়তো বাবা মার যে কথোপকথন তার স্ত্রীকে মেনে নিচ্ছে না বাবা মা, যাই হোক একটা লিটিগেশনে ওকে কিন্তু ঘর ছাড়তে হবে। আপনারা যদি এই দুটি গ্রহের অবস্থানে যে ফলাফলগুলো আপনাদের জীবনে আসে, ধরুন আপনাদের কার কার কোন কোন ঘরে দুটি গ্রহ একসাথে বসে আছে বা তিনটি বা একাধিক গ্রহ বসে আছে, আপনারা এটা একটু কমেন্টে লিখুন। আমরা সেইগুলোর উপর কিছু এপিসোড নিয়ে আসবো আপনাদের বোঝার স্বার্থে, যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়। আচ্ছা, আমরা অষ্টম আলোচনা করে নিয়েছি, চতুর্থ আলোচনা করে নিয়েছি, সপ্তম আলোচনা অর্ধেকটুকু বাকি আছে, ব্যবসায়িক জায়গাটা। তারপরে আমরা দ্বাদশে চলে যাব। আচ্ছা, শুধু মঙ্গল যদি থাকেন ব্যবসায়িক জায়গায় শুধু মঙ্গলে, শুধু মঙ্গল ব্যবসা, কিন্তু মঙ্গল রিলেটেড ব্যবসাটা করতে পারবেন। কি কি ব্যবসা? মঙ্গল রিলেটেড ব্যবসা যেমন আমি তোমাকে প্রথমেই বলি, বিল্ডিং নির্মাণের কিছু ব্যবসা, বিল্ডিং নির্মাণ, যেখানে লোহা যোগ আছে। না লোহা নয়, ম্যাটেরিয়ালসের কিছু ব্যবসা, যেমন আচ্ছা ওই যে ইট, এইসব নাকি? ইট পোড়া ইট, এইসব জাতীয় কিছু ব্যবসা, বা নির্মাণ ব্যবসা, অনেকে নির্মাণ ব্যবসা তো করেন, সেখানে সেটা করতে পারবেন। বেশ। আচ্ছা, চা পাতা, শুকনো চা পাতার ব্যবসা যারা করেন, বেশ। কিছু রঙের ব্যবসা করতে পারবেন, নির্দিষ্ট অবশ্য কয়েকটা রং আছে। তারপর শুকনো লঙ্কা জাতীয় ব্যবসা, আচ্ছা, কিছু লাল রঙের দ্রব্যাদির ব্যবসা, আচ্ছা, এইসব জাতীয় আছে। আরো ভূমি ব্যবসা করতে পারেন, জায়গা জমি কেনা বেচা, যেটাকে আমি তোমাকে ইঙ্গিত দিলাম, ফ্ল্যাট বানানো দিয়ে বেচা, এটা ইঙ্গিত দিয়ে গেছি। এইসব জায়গাগুলো করতে পারবেন। তবে এই জায়গার ক্ষেত্রে একটি সূত্র মানতে হবে, মঙ্গলকে অবশ্যই নবতারা চক্রে মিত্র বা অতিমিত্র বা সম্পদ তারায় অবস্থান করতে হবে। বেশ, একটু মজার জন্য এটা বলছি। ধরো মঙ্গলের তো রক্ত রিলেটেড বা লাল রং সব সেই লাল 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 ব্যাপার চলছে। ধরো যারা এক্ষেত্রে ওই রক্তক্ষরণ ঘটায় মানুষের, আচ্ছা যাই হোক, মানে ধরো একটা ছুরি ঢুকিয়ে দিল, সে রক্তক্ষরণ ঘটিয়ে দিল অন্য কারোর শরীরে, সেই রকম ব্যবসা বাণিজ্যের দিকটা নিয়েও হয়তো কেউ এখানে উন্নতি করতে পারবে কিনা আমি জানি না। দ্বাদশে চলে আমরা একটু ধর্মকর্ম মুখ্যের দিকে যাই। আচ্ছা, এই জায়গায় কিন্তু খুব একটা ভালো মঙ্গল ফল দেবেন না। এখানে দাম্পত্যে জটিলতা আসবে, বিচ্ছেদের পর্যায়ে যাবে এই ক্ষেত্র থেকে। এখানে আবার বলি, এখানে এমন একটা চাহিদা তৈরি হবে দাম্পত্যের মধ্যে, দৈহিক চাহিদা, যেখান থেকে দাম্পত্যটা চিড় হবে, বিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে যাবে এসে, যদি নেহাত শুভগ্রহের শুভ দৃষ্টি না পড়ে থাকে, এখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তুমি ধর্মকর্ম মুখ্যের কথা একটু বলো। মুখ্যের কথা, এখানে কিন্তু মুখ্য খুব একটা এনারা প্রাপ্তির দিকে যাবেন না, এখানে কিন্তু খুব একটা সাবলীল মঙ্গল থাকেন না। নেহাত বললাম যে শুভগ্রহের দৃষ্টি যদি থাকে মন ঘোরাবে। হ্যাঁ, মানে দেখো, আমরা তো মানুষের জীবন বা দেখি যে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে, তো সেই জায়গা থেকে এক্ষেত্রে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে উত্তরিত হতেই পারেন। কেননা সেক্ষেত্রে
আমার যেটা মনে হয় অন এ সিরিয়াস নোট, যে ধরো ওটা উনি প্রতিকার করলেন, ওনার যে দৈহিক যে চাহিদা বা জাগতিক যে সমস্ত চাহিদা, সেই চাহিদার জায়গায় উনি স্থির সিদ্ধান্ত হলেন যে না, আমি এই চাহিদা আমার এই বয়স পর্যন্ত থাকলো ঠিক আছে, কিন্তু এবার আমি প্রতিকার প্রতিবিধান করে প্রায়শ্চিত্ত করে আমি নিজের সংস্কারকে প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে নিয়ে যাই এবং এই জীবনেই আমি চেষ্টা করি ঈশ্বরের চরণ পেতে। তো করতেই পারেন তো। অবশ্যই এখানে যে মঙ্গলকে দিয়ে কি ইঙ্গিত দেওয়া হয়েছে, তুমি এটা করো, মানে কি তোমার একটা খারাপ খারাপ কিছু দেখাচ্ছে, ব্যাটারিটা নেই, টর্চটা জ্বলছে না, তার মানে তোমাকে কি ইঙ্গিত দেওয়া হলো যে তুমি নতুন ব্যাটারি ঢুকিয়ে টর্চটা জ্বালো, এটাই তো তোমাকে বোঝানো হলো। হুম, তো এখানে খারাপ দেওয়া হয়েছে মানে তোমাকে তোমার প্রবৃত্তি চেঞ্জ করতে বলা হয়েছে। একদম তাই, একদম তাই। তুমি ব্যাটারিটা ঢোকাও, দিলে তো তুমি নিবৃত্তির দিকে যাবে। ব্যাটারিটা এখানে কি মনের পরিবর্তন, যে খারাপ মনটা আছে সেটাকে একটু দূরীভূত করো, চেষ্টা করো, দিয়ে তুমি অন্য দিকে অন্যভাবে ধাবিত হও। নিজেকে উত্তরিত করো, হ্যাঁ, নিজেকে উত্তরণের পথে নিয়ে যাওয়া। জীবনের মূল লক্ষ্য সেটাই, জীবনের মূল লক্ষ্য কিন্তু সেটাই। বিবর্তনবাদ আমরা পড়েছি ছোটবেলায়, বইতে পড়েছি, তো সেই জায়গা থেকেই আর কি। তপভূমি মা মানে এই যে নর্মদা, তপভূমি নর্মদার কথা বলি, মা নর্মদার যে কথা বলি, মা নর্মদার ওখানে পরিক্রমা হয় ৩,৫০০ ৪,০০০ কিলোমিটার পথ, মানুষ পায়ে হাঁটছেন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পায়ে হাঁটছেন, নর্মদে হর উচ্চারণ করছেন। কেউ তার মা নর্মদার যে বীজ মন্ত্র আছে, হ্যাঁ, গায়ত্রী মন্ত্র যেটা আছে, কেউ সেটা উচ্চারণ করতে করতে চলছেন। আবার কেউ দেখা যাচ্ছে নর্মদাষ্টকম পাঠ করতে করতে চলছেন, কেউ জয় ভোলেনাথজি, মোটামুটি চলছেন, থামছেন না। ব্যাস এইটুকু প্রয়াস। তপভূমি নর্মদা, আপনি পিডিএফ তো মানে অনেকেই নর্মদাষ্টকম নিচ্ছেন, আর আপনি অডিও যেটা সিরিজ আছে ৩৬৫ এপিসোড, আপনি শুনুন, আপনি আমার কথার সত্যতা বুঝতে পারবেন। আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না। আর আমার জীবন কিভাবে বদলেছেন মা নর্মদা, আপনি যখন এপিসোড দেখতে শুরু করবেন, ফার্স্ট এপিসোডে আমার তখনকার দশা আর এখনকার অবস্থা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে মাম্মিজি কী করে, ভোলে বাবা কী করে। যাই হোক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। আপনি আপাতত এখন যেটা করবেন, এই এপিসোড আরেকবার শুনবেন, দেন শোধন করবেন। হুবহু গোবিন্দদা আর আমি যা বলছি নিজের কান দিয়ে স্মৃতিতে জায়গা দেবেন না, শোধন করুন নিজের বোধ এবং বুদ্ধি দিয়ে। আপনার মধ্যে সেই সামর্থ্য আছে। আমি জানি এই ভিডিও হাজার হাজার মানুষ দেখছেন, তাদের শিক্ষা দীক্ষা না, ওই জাগতিক শিক্ষা দীক্ষার কোনো গল্প নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষার কোনো গল্প নেই। জাগতিক শিক্ষা দীক্ষার দরকার আছে, আপনার ভেতরের শিক্ষা দীক্ষার দরকার আছে, যেটা আপনার মধ্যে আছে। ও না হলে আপনি বেঁচে থাকতে পারতেন না। আপনি শোধন করুন আমাদের কথাকে, বিচার বিশ্লেষণ করুন, এটাই কাজ আপনার। শুধু পাগলের মতো জ্যোতিষের এপিসোড দেখা, দেন মাথা এদিক ওদিক হচ্ছে, এটার জন্য অন্তত আপনি আমার চ্যানেল দেখবেন না। আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনাকে ঈশ্বরের চরণে ছুঁতে হবে। শেষ বয়সে যখন আপনি মৃত্যু পথযাত্রী, তখন না গোবিন্দদা আছে না আমি আছি, মেবি এর আগে দেখা যাবে আমিই ফুটে গেছি। আপনাকে ঈশ্বরের চরণে পৌঁছতে হবে। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হাট। না